খোদ কলকাতার বুকে ঘটে গিয়েছিল এক হাড় হিম করা ঘটনা, যার তুলনা হতে পারে কোন হলিউডি মুভির সঙ্গে। রবিনসন স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল বৃদ্ধ অরবিন্দ দের দেহ। এমন এক ঘটনা যা শোনার পর হয়তো আপনার নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হতে পারে। রহস্য, মৃতদেহ, অবৈধ সম্পর্ক, কালা জাদু সবকিছুর মিশেল রয়েছে এই কাহিনীতে। ধুর, এই বাস্তব ঘটনায় সকল কলকাতাবাসীর মনে আজও গেঁথে রয়েছে একটা নাম, পার্থ দে। ঠিকই ধরেছেন, আজ কথা বলবো কলকাতার কঙ্কাল কাণ্ড নিয়ে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। তবে আগে থেকেই জানিয়ে রাখি, আজকের এই এপিসোড কিন্তু আপনাকে বিব্রত করতে পারে, কিন্তু তার জন্য আমি কোনোভাবেই সুগার কোট করব না। সত্যিটাকে সত্যি হিসেবেই তুলে ধরবো আমি। ঘটনার সূত্রপাত 10 জুন 2015। কলকাতার স্বনামধন্য পার্ক স্ট্রিট এলাকার 3 রবিনসন স্ট্রিটের বড় বাড়িটা থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোতে দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা ফায়ার ব্রিগেডে খবর দেয়। অল্প সময়ের মধ্যেই দুটো ইঞ্জিন নিয়ে তারা অকুস্থলে পৌঁছান। বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দেন পার্থ দে। যার বাড়ি থেকে এতটা ধোঁয়া বেরোচ্ছে তিনি কিন্তু একেবারে নির্বিকার। ঘরে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে যেন কিছুই জানেন না তিনি। উল্টে তিনি ফায়ার ব্রিগেড কর্মীদের বলেন খুঁজে দেখতে। যদিও ওনাদের বেশি বেগ পেতে হয়নি, বাথরুমের মধ্যে পাওয়া যায় একটা অর্ধদগ্ধ মৃতদেহ। এই মৃতদেহটি পার্থদের বাবা অরবিন্দ দের। নিজের বাবা এইভাবে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন, অথচ ছেলের কোনো হেলদোলই নেই। আত্মহত্যা বলছি এই কারণে যে মৃতদেহের পাশে পাওয়া যায় তেলের বোতল, দেশলাই এবং একটা নোট। বাথরুমের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু তা সত্ত্বেও একটা জল জ্যান্ত মানুষের চামড়া পোড়ার গন্ধ এতটুকু বিব্রত করতে পারলো না পার্থদেরকে। অবাক হওয়ার এখানে শেষ নয়, মাথায় রাখতে হবে অরবিন্দ দে মারা গেছেন বাথরুমে। সাইকোলজি বলে মানুষ যতই সুইসাইড করতে যান না কেন, শেষ পর্যন্ত বাঁচার একটা শেষ চেষ্টা করেই থাকে। পাশে জলের সোর্স থাকা সত্ত্বেও তিনি কেন সেই শেষ চেষ্টাটুকু করলেন না? জীবনের প্রতি কি এতটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন যে তিনি স্বাভাবিক ক্রিয়াকলাপও ভুলে গিয়েছিলেন? যাই হোক, যেহেতু কেস, তাই শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আসে। পার্থ দেকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তখনও অবধি কিন্তু পুলিশের বিন্দু মাত্র কোনো সন্দেহ হয়নি। আসল ঘটনা তো শুরু হলো এরপর। পুলিশ পরলৌকিক ক্রিয়াকলাপের জন্য পার্থদের দিদির খোঁজ করে, কারণ পার্থদে কিংবা তাদের কোনো আত্মীয় সেই দায়িত্ব নিতে চাননি। দিদির খোঁজ চালানো মাত্র পার্থদে বলেন, দিদি তো কঙ্কালের মতন অবস্থায় ঘরে শুয়ে আছে। পুলিশ অবাক হয়ে যায়, তিনি কি তবে গুরুতর অসুস্থ? পুলিশ আবারও যায় 3 রবিনসন স্ট্রিটের বাড়িতে। দোতলায় ওঠার সঙ্গে সঙ্গে তারা শুনতে পান অদ্ভুত রকমের ফিসফিস শব্দ। দিনের আলোতেও গায়ে কাঁটা দেবে এমন এক আদিভৌতিক পরিবেশ ছিল সেখানে। তারা এসে পৌঁছান একটা বেডরুমে, যেটা কিনা একসময় পার্থ এবং তার দিদি দেবযানীর ঘর ছিল। এই ঘরটা কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। এই ঘরের একটা সিঙ্গেল বেডে টান টান চাদরে পাতা বিছানায় শুয়ে রয়েছে একটা কঙ্কাল। সম্পূর্ণ শরীর কম্বলে ঢাকা, বেরিয়ে রয়েছে কেবল মাথার খুলি। ঘরের মেঝেতে পড়ে রয়েছে আরও দুটো কঙ্কাল। প্রাথমিকভাবে বোঝা যায় সেই দুটো কঙ্কাল কুকুরের। নিত্যদিন জখম, অপরাধ দেখা বাঘা বাঘা পুলিশ কর্মীরাও থতমত খেয়ে যান এই দৃশ্য দেখে। একজন আপাত সুস্থ, হেঁটে চলা বেড়ানো মানুষ এতদিন ধরে বসবাস করছিলেন এই কঙ্কালগুলোর সাথে, কিন্তু কেন? বডিটা যখন পচে গেছে, এখন তো মোটামুটি ওর বডিটা কঙ্কালের মতোই প্রায় পাওয়া গেছে। এইভাবে কি মানুষ বাঁচতে পারে? এইসব নাকি আত্মহত্যা? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পুলিশ শুরু করে ডিটেইল ইনভেস্টিগেশন। প্রথমেই তারা খেয়াল করে ঘরের দরজা জানলা, এমনকি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হাওয়া বেরোনোর জায়গাও সুকৌশলে বন্ধ করা হয়েছে। একটা জল জ্যান্ত মানুষের এবং দুটো কুকুরের মৃত্যু পচে গলে কঙ্কাল হয়ে গেল, অথচ পাড়া প্রতিবেশী কেউ একটুও গন্ধ পেল না। এটা অবিশ্বাস্য, কিন্তু বাস্তব এটাই। ঘরের সবকটা হাওয়া বেরোনোর জায়গা বন্ধ করার মাধ্যমে হয়তো পচা গন্ধ বাইরে বেরোনো রোখা গেছে। ঘরে চলছে হিমশীতল এসি। সেখান থেকে পাওয়া যায় প্রায় 1 ডজন ল্যাপটপ, ডেস্কটপ, পিয়ানো এবং মিউজিক সিস্টেম। সেই মিউজিক সিস্টেমে চলছিল আমেরিকান ধর্মগুরু গসপেল অফ জয়েস মিয়ারের বাণী। গোটা বাড়ি থেকে পাওয়া যায় 20,000-এরও বেশি ধর্মগ্রন্থ। আরও অবাক করা বিষয়, এই কঙ্কালগুলোর কাছে রাখা ছিল খাবার, অর্থাৎ এদের নিয়মিত খেতে দিতেন পার্থদে। মিডিয়া ঝাঁপিয়ে পড়ে এই রকম চাঞ্চল্যকর খবরে। অচিরেই গোটা কলকাতা তথা ভারতবর্ষে হইচই শুরু হয়ে যায় স্কেলেটন ম্যান পার্থ দেকে নিয়ে। প্রতি রাতে দিদির সঙ্গে কথা বলি, দিদি আসে আমার সঙ্গে দেখা করতে, রান্না করে, তারপর দুজনে একসঙ্গে খাই, এটাই আমার সাধনা। পার্থদের বাবা আত্মহত্যা করেন এবং তার দিদিরও মৃত্যু হয় হার্ট অ্যাটাকে।
সুতরাং খুন মামলা রুজু করার কোনো প্রশ্নই ওঠে না। 269 অর্থাৎ নিজের অজান্তেই প্রাণঘাতী অসুখ ছড়ানো এবং 176 অর্থাৎ প্রয়োজনীয় তথ্য না জানানো, এই দুই ধারায় মামলা করা হয়। এতক্ষণে পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় যে এই পার্থ দে স্বাভাবিক নন, তাই পুলিশি হেফাজতে না রেখে তাকে রাখা হয় পাভেল মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতালে যাওয়ার আগে তিনি স্বীকার করেন, আমি যা করেছি হয়তো আইনের চোখে তা অপরাধ, কিন্তু আমি এটা করেছি কারণ আমি তাদের ভালোবাসি। আমার দিদি এবং পোষ্যদের আমি ছেড়ে দিতে পারিনি। হ্যাঁ, ঠিক এতটাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন পার্থ দে। ইতিমধ্যে পুলিশ, মিডিয়া এবং সাধারণ মানুষের মনে জমেছে একাধিক প্রশ্ন, যার উত্তর দিতে পারবেন কেবল তিনি। পাভেলবে থাকাকালীন তিনি সেই রকমভাবে মুখ খোলেননি, সারা দিন চুপচাপ থাকতেন, অল্প কিছু মুখে তুলতেন। তখনও কিন্তু তিনি নিজের খাবার থেকে দিদির জন্য ভাগ তুলে রাখতেন। পার্থদের মনের ভেতরে কি আছে জানতে পারেনি চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে পাভলভে পৌঁছন পার্থ। কোনো কথাই শেয়ার করতে চাইছেন। যেহেতু মানসিক রোগ কোনো প্যারামিটারই মাপা সম্ভব নয়, তাই পুলিশ এবং ডাক্তারদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই ভদ্রলোক কি আদৌ সত্যি বলছেন। যদি ধরেও নিই তিনি মানসিকভাবে অসুস্থ, তাহলে এতটা প্ল্যান করে ঘরের দরজা জানালা এরকম সুনিপুণভাবে বন্ধ করা সম্ভব ওনার পক্ষে? সন্দেহর কারণ জোরালো হয় তখন যখন তিনি এক মহিলা চিকিৎসককে বলেন জামা কাপড় খুলে ওনার সামনে দাঁড়াতে। কথা বলতে চাইছেন না ডাক্তারদের সঙ্গেও। সকালে এক মহিলা মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলতে রাজি হন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এগুলো সবই কিন্তু সত্যি। আবার মিডিয়াতে একটা ক্লিপ ভাইরাল হয় যেখানে তিনি বলেছেন, এখানে রাখা হয়েছে আমাকে উইদাউট মাই কনসেন্ট। তিনি মাদার হাউসে যেতে চান। তুমি কি এখানে থাকতে চাইছো না এখান থেকে চলে যেতে চাইছো? আই এম ফ্রি সিটিজেন, আই ওয়ান্ট টু গো টু মাদার হাউস। প্রশ্ন অনেক, যিনি উত্তর দিতে পারেন তিনি সাহায্য করার মতন পরিস্থিতিতে নেই। পুলিশ আবার নতুন করে তদন্ত শুরু করলো। সেখান থেকে যা পাওয়া গেল তা অবাস্তব এবং অকল্পনীয়। দেখুন, যদি অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন আপনারা, এই ঘটনার তদন্তে পাওয়া যায় পার্থদের লেখা ডায়েরি, যেখান থেকে তার ছোটবেলা, কৈশোর সহ বর্তমান দিনের বিবরণ রয়েছে। সেই সকল তথ্য প্রমাণ এবং পুলিশি তদন্ত থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। এই দে পরিবার অত্যন্ত বিত্তশালী। পিতা অরবিন্দ দে 1987 সালে রিটায়ারমেন্টের পর 1 বছর পর কলকাতায় চলে আসেন। 1989 সাল থেকেই তারা এই 3 রবিনসন স্ট্রিটের বাড়িতে থাকতে শুরু করেন। এই পরিবার প্রথম থেকেই একটু অদ্ভুত, কোনোভাবেই কারোর সাথে বিশেষ কথাবার্তা বলতো না। এমনকি ওনাদের পাশেই থাকতেন অরবিন্দ দের ভাই অরুণ দে এবং তার পরিবার। জমি জমা সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যেও বিশেষ ভাব ভালোবাসা ছিল না। পারিবারিক সম্পত্তি নিয়ে পার্থর বাবা ও কাকার মধ্যে বিবাদ লেগেই থাকতো। এই ঘটনা যখন ঘটে তখন পার্থদের বয়স 44 এবং তার দিদি মারা গেছেন প্রায় 50 বছর বয়সে। ছোটবেলা থেকেই দুজন বেশ মেধাবী। নামি স্কুলে পড়াশোনা শেষ করে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে দুজনেই বিটেক পাশ করেন। এরপর পার্থদে ইঞ্জিনিয়ার হিসেবে নামি মাল্টিন্যাশনাল কোম্পানি TCS এ যোগদান করেন। সেই কোম্পানির হয়েই তিনি বিদেশে বসবাস করেছেন কিছু বছর। বুঝতেই পারছেন, কোম্পানি নিজের খরচে কাউকে বিদেশে পাঠিয়েছেন যখন, নিশ্চয়ই তার একটু হলেও এলেম আছে। অপরদিকে দেবযানীতে বিটেক পাশ করার পর নিজের প্যাশন ফলো করেন এবং কলকাতার নামি প্রাইভেট স্কুল সাউথ ক্যালকাটা গার্লস স্কুল সঙ্গীত শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তাল কাটলো 2005 সালে পার্থ এবং দেবযানীর মায়ের মৃত্যুর পর। তাদের ছোটবেলাটা স্বাভাবিক ছিল না ঠিকই, কিন্তু মায়ের মৃত্যুর পর সেই ট্রমা যেন পুরো পরিবারটাকে গ্রাস করতে শুরু করে। পার্থদের ডায়েরি থেকে ওনাদের ছোটবেলার কিছু কথা জানা যায়, যা শুনলে আপনিও শিউরে উঠতে বাধ্য। ছোটবেলায় একটা স্কুলে পড়তেন পার্থ ও দেবযানী, কিন্তু তাদের একই গাড়িতে যাওয়ার অনুমতি ছিল না। মানে ভাই বোন একই স্কুলে পড়ে, মজা করতে করতে বাড়ির গাড়িতে স্কুলে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দে পরিবারের নিয়ম অনুযায়ী গাড়ি আগে একজনকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর আরেকজনকে নিয়ে যাবে। শুধু তাই নয়, স্কুলে গিয়েও কারোর সাথে মেলামেশা করা যাবে না। যে বয়সে মানুষের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়, সেই বয়স থেকেই দুটো ছেলে মেয়ে কারোর সাথে মিশতে শিখলো না। যে ছোটবেলায় পাশে বসলেই বন্ধু হয়ে যায়, সেই বয়স থেকেই তারা একা। ভবিষ্যতে মায়ের এই কড়াকড়ি আরও বাড়ল। ফলস্বরূপ পার্থ এবং দেবযানী একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়ল। হয়তো একটা সময় তারা নিজেরাই বাইরের মানুষজনের থেকে ডিস্টেন্স বজায় রাখতে শুরু করেছিল। সেই ডায়েরি থেকে দিদির প্রতি আরও কিছু কুৎসিত যৌনতামূলক লেখা পাওয়া যায়, যা দেখে ধারণা করা যায় হয়তো তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। উঠে এসেছিল পার্থর সাথে তার দিদির অবৈধ সম্পর্কের কথাও। পার্থ কি সত্যি সত্যি নেক্রোফিলিক ছিলেন? যদিও পার্থদের ঠিক কি মেন্টাল স্টেটে এই কথাগুলো লিখেছিলেন তা অজানা।
হতেই পারে এগুলো সবই ওনার কল্পনাপ্রসূত, কিন্তু যদি বাস্তব হয়েও থাকে সেটাকেও মনোবিদরা ব্যাখ্যা করেছেন। যে ছেলেটি তার বয়সন্ধিকালে দিদি ব্যতীত অন্য কোনো নারীর শরীরের কাছে আসেনি, যার ইমোশনাল সাপোর্ট একমাত্র দিদি, সে তার ফিজিক্যাল নিডের জন্য দিদিকে ভরসা করতে পারে। ডায়েরি থেকে এও জানা যায় এই অবৈধ সম্পর্ক সম্পর্কে ওনার মা খানিক আঁচ পেয়েছিলেন। ছেলেকে ঠিক করতে তিনি নাকি একজন গৃহ সহায়িকাকে ছেলের ঘরে পাঠান। হ্যাঁ, এতটাই মেন্টালি আনস্টেবল ছিল সেই ফ্যামিলি। ওনার মা বরাবরই কালা জাদু তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিলেন। নিজের শাশুড়ি অর্থাৎ পার্থ দেবযানীর ঠাকুমাকে নিয়েও ওনার ক্ষোভের অন্ত ছিল না। তিনি নাকি এই পরিবারের ওপর কালা জাদু করতেন। বাড়ির বড়দের মধ্যেই এই ধরনের টক্সিক রিলেশনশিপের গভীর প্রভাব পড়েছিল পার্থ এবং দেবযানীর মনে। যাই হোক, মা মারা যাওয়ার সময় দেশে ছিলেন না পার্থ। দেবযানী কিংবা অরবিন্দ দে কেউই মায়ের পরলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণ করেননি। চাকরি ছেড়ে নেন দেবযানী। কিছু মাস বাদে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন পার্থ। আগেই বলেছি, টাকা পয়সার অভাব ওনাদের কোনোদিনই ছিল না, সুতরাং চাকরি ছাড়াটা তাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি করেনি। এখানে বলা যেতে পারে মায়ের সূত্রেই ভাই বোন এবং বাবার মধ্যে একটা যোগ ছিল, সেই সুতোটাও এবার ছিঁড়ে গেল। এখানেও প্রশ্ন আসে, পরিবারের কর্তা হিসেবে অরবিন্দ দে কেন পার্থ দেবযানীকে আগলে রাখলেন না? নিজের ছেলে মেয়ে দিনের পর দিন নিজেরা ঘরবন্দি হয়ে আছে, খাবার খাচ্ছে না ঠিক মতন। ওদের এই অদ্ভুত আচরণ দেখেও কেন তিনি দিনের পর দিন মুখ বুঝে মেনে নিলেন? তার একমাত্র মেয়ে মারা গেছে এই খবর তিনি জানতেন না। বেশ কয়েক মাস পর পার্থ ওকে জানায় দিদি মারা গেছে। সেই মৃত দিদি নাকি রোজ আসে তার সাথে দেখা করতে, তাই সে কোনো পরলৌকিক ক্রিয়া করতে চায় না। এরপরও কেন কোনো হিলদোল দেখা গেল না অরবিন্দ দের মধ্যে? এই বিষয়ে মনোবিদরা জানিয়েছে যে দে পরিবারের প্রত্যেকের মানসিক চিকিৎসার দরকার ছিল। একটা জেনারেশনাল ট্রমা শেষ করে দিল 4 জন মানুষকে। আবার ফিরে যায় সেই 2005 সালে। ভাই বোন এরপর থেকে একই রুমে থাকতে শুরু করে। ছোটবেলায় যা যা করতে ভালোবাসতো সব নতুন করে করতে শুরু করে। ঘরে পাওয়া একাধিক টেডি বিয়ার, বাচ্চাদের রং করার বই, কমিক্স ইত্যাদি জিনিস তার প্রমাণ। এই সময়ে দেবযানী ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তার মনে হতে থাকে একমাত্র ভগবানের উপাসনা করলেই তার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। 2টো ল্যাব্রাডর কুকুর ছিল দেবযানীর অত্যন্ত প্রিয়। 2014 সালে আগস্ট মাসে মারা যায় একজন, কিন্তু দেবযানী সিদ্ধান্ত নেয় এই কুকুরের মৃতদেহ সে নিজের কাছেই রাখবে। 1 মাসের মাথাতেই মারা যায় আরও একটা কুকুর। 2টো কুকুরের পচা গলা মৃতদেহ নিয়ে বাস করতে থাকে পার্থ আর দেবযানী। যদিও এর পেছনে কোনো রকম তান্ত্রিক কার্যকলাপের হাত আছে কিনা তা স্পষ্টভাবে বলা যায় না। সেই বছরের নভেম্বর মাস থেকে দেবযানী ফাস্টিং শুরু করে। যদিও আগেও নাকি তিনি সারাদিনে মাত্র 2টো রুটি খেতেন। এরপর থেকে সারাদিন কেবল জল খেয়ে কাটাতেন। পার্থ দে ইন্টারভিউতে জানান তার দিদি নাকি ধর্মের পথে চলেছিলেন। অবশেষে দুর্বল হতে হতে কথা বলার ক্ষমতাও হারিয়ে যায় ওনার। শেষ পর্যন্ত 29শে ডিসেম্বর দেবযানীর মৃত্যু হয়। পার্থ কিন্তু দিদির মৃত্যু ঘটনা সম্পূর্ণভাবে লুকিয়ে যান বাবার থেকে। এখানে প্রশ্ন উঠতে পারে, দিনের পর দিন দেবযানীর গলা পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ জাগেনি? এই প্রশ্নের উত্তরে অবাক হয়ে যায় পুলিশ। জানা যায় যে দে পরিবারের কেউ কারোর সাথে কথাই বলতেন না। কিছু জানানোর দরকার হলে কাগজের লেখা চিটের মাধ্যমে তারা কমিউনিকেট করতেন। ঘর থেকে 3টে ভিন্ন হাতের লেখার একাধিক চিরকুট পাওয়া যায়। পার্থ যেহেতু মনে প্রাণে বিশ্বাস করতেন তার দিদি আবার ফিরে আসবেন, তাই সে দিদিকে রোজ খাবার, চা এসব দিতে থাকে। পার্থদের জন্মদিনে ওনাদের বাড়ি এসেছিলেন কাকু এবং কাকিমা। তারা বলেন কেক কেটে তারা বিদায় নিয়েছিলেন। তখনও কোনো রকম সন্দেহজনক গন্ধ পাননি। 2টো কুকুর এবং একটা মানুষের সম্পূর্ণ পচন প্রক্রিয়া ঘটছে যেই বাড়িতে, সেই বাড়িতে একই সঙ্গে বসবাস করছে পার্থ দে এবং অরবিন্দ দে। এই প্রসঙ্গে পার্থদেব বলেন এই দুর্গন্ধ ওনার অভ্যাস হয়ে গেছিল। এই দুর্গন্ধ তাকে দিদির কথা মনে করাতো। এর থেকে মনোবিদরা ধারণা করেছে যে পার্থদেব হয়তো নেক্রোফিলিয়ায় আক্রান্ত হতে পারেন। দীর্ঘ চিকিৎসায় খানিক সুস্থ হয়ে ওঠেন পার্থদেব। পাভেল ছেড়ে ওয়াটগান স্ট্রিটের একটা ফ্ল্যাট বাড়িতে থাকতে শুরু করেন। তার সম্পত্তির অনেকাংশ দান করে দেন মাদার হাউসে। 21শে ফেব্রুয়ারি 2017 তিনি কেয়ারটেকারকে কিছু কাজে বাইরে পাঠান এবং সেই সময় ঠিক নিজের বাবার মতোই বাথরুমে গায়ে তেল ঢেলে আত্মহত্যা করেন তিনি। অর্ধদগ্ধ দেহের পাশে পাওয়া যায় পেট্রোলের বোতল এবং দেশলাই বাক্স। মৃত্যুর আগে তিনি লিখে গিয়েছিলেন একটা 75 পাতার মেমোয়ার। দেহের কাছে পড়েছিল পেট্রোলের বোতল এবং দেশলাই বাক্স। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন পার্থদেব। কোনো কিছুই গোপন করেননি তিনি। এমনকি শেষে এটাও লিখেছিলেন তিনি জীবনের প্রতি আশাবাদী, আর তার ঠিক পরদিন
আত্মহত্যার পথ বেছে নেন। মনোবিদ গৌতমদের বক্তব্য অনুযায়ী সিজোফ্রেনিক পেশেন্টস হ্যাভ সাডেন চেঞ্জেস অফ টেম্পারমেন্ট অ্যান্ড পারসেপশন টুয়ার্ডস ইভেন্টস, ইনসিডেন্টস themselves and life as a whole. That phase is very dangerous. In one moment, a schizophrenic patient may see hope in life, and the next moment, he or she may see no purpose in living. শেষ হলো কলকাতার কঙ্কাল বাড়ি কিংবা হিকচক হাউসের এক কালো অধ্যায়, কিন্তু এই ঘটনা আমাদের জন্য রেখে যায় একাধিক প্রশ্নের উত্তরগুলো হয়তো আমাদের জানা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মেনে নিতে অস্বীকার করি। 1. চাইল্ডহুড ট্রমা ইজ এ রিয়েল থিং। আজকে সেটা নিয়ে কথা হয় ঠিকই, কিন্তু অনেকেই আছেন যারা কিনা এটা মেনেই নিতে চান না। একটা বাচ্চার ভবিষ্যৎ কেমন হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে তার বাবা মায়ের উপর। তারা মানসিকভাবে সুস্থ না থাকলে কোনোদিনই সেই শিশু মানসিকভাবে সুস্থ হতে পারবে না। বাচ্চাকে শাসন করা এবং তাকে একটা ট্রমার মধ্যে ফেলে দেওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমাদের দেশে বাবা মা মাত্রই ভগবান, কিন্তু ওনাদেরও ভুল হয়, তাই তাদের ভগবান না ভেবে মানুষ ভাবুন, তবেই না তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। 2. মানসিক রোগও একটা রোগ। 2015 থেকে 2026 10 বছরেরও বেশি কেটে গেছে। অস্বীকার করব না, মানুষ মানসিক অবস্থা নিয়ে অনেকটাই সচেতন হয়েছেন, কিন্তু সেটাও যথেষ্ট নয়। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 4 লক্ষ মানুষ সুইসাইড করেন এবং তার মধ্যে প্রায় 20 গুণ মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট করেন। জীবন শেষ করে দেওয়াই যে একমাত্র পথ নয় সেটা মানুষকে বোঝাতে হবে। তবে অনেকেই আছেন যারা হাসছেন, কাজ করছেন, কথা বলছেন, কিন্তু ভিতর কোনো মানসিক রোগে আক্রান্ত। সাইকিয়াট্রিক মানেই যে পাগলের ডাক্তার নয়, এটা বুঝতে হবে। 3. নাগরিক সভ্যতা আমাদের অনেক কিছুই দিয়েছে, কিন্তু আবার কেড়ে নিয়েছে অনেক কিছুই। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে, একই বাড়িতে একজন মারা গেলেন, কঙ্কাল হয়ে গেলেন, অথচ প্রতিবেশীরা ঘুণাক্ষরে টের পেলেন না। কিন্তু এটা কি খুব বিস্ময়কর ব্যাপার? কলকাতার হাজার হাজার ফ্ল্যাটের বাসিন্দারা তাদের প্রতিবেশীর নামটুকু পর্যন্ত জানে না। ঘরে যাওয়া, কথা বলা তো দূরের কথা, আজকাল যান্ত্রিক জীবনে কারোর ভালো মন্দ দেখার সময় পায় না। জীবনে উন্নতি করতে গিয়ে কোথাও যেন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা।